বিগত কয়েকদিন ধরে একটা খুবই সিগনিফিক্যান্ট নিউজ, যেটা কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলোতে খুব কী বলা যায় উচ্ছ্বাস সহকারে প্রচার করছে, অর্থাৎ তাদের এই উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। এবং একই সঙ্গে ভারতীয় মিডিয়াগুলো তো এই বিষয় নিয়ে অনেক প্রচারণা হয়েছে, বাট বাংলাদেশের মিডিয়াগুলোর ভাষ্য ছিল কমপ্লিটলি ভিন্ন। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ভারতের উপরে 50% ট্যারিফ ধার্য করা। নর্মালি 25% ট্যারিফই ছিল, কিন্তু কন্ডিশন ছিল যে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনে তাহলে আরও অতিরিক্ত 25% ট্যারিফ তাদের পণ্যের উপরে ধার্য হবে। অর্থাৎ অন্য কথায় এখন যেহেতু ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে নাই, আমেরিকার চাপে নথি স্বীকার করে নাই, অতএব ডোনাল্ড ট্রাম্প তার কথা মতো 25% অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়ে এখন ভারতীয় পণ্যে কত 50%, এবং আনুষঙ্গিক আরও অন্যান্যগুলো যোগ করলে সম্ভবত কত 60% এরকম হয়। তো ট্যারিফ বিষয়টা নিশ্চিতভাবেই অলরেডি মানুষ এখন জানে যে এটা আসলে কি। যারা নাকি অর্থনৈতিক বা বাণিজ্যিক এই টার্মটা বুঝতো না, ডোনাল্ড ট্রাম্পের গত কয়েকদিনের কল্যাণে, মানে গত কয়েক মাসের কল্যাণে মানুষ জেনে গেছে ট্যারিফ আসলে কি। অতএব এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। এখন ভারতীয় পণ্যের উপরে যদি এই ধরনের ট্যারিফ ধার্য হয়, যেটা নাকি ভারতের 100 টাকার পণ্য আমেরিকাতে আগে যদি 100 টাকায় ঢুকতো, এখন সেখানে আমদানিকারক তাকে কিন্তু ওই দিতে হবে আরও 60 টাকা। তাহলে আমদানিকারকের ভারত থেকে যে পণ্য আমদানিকারক আমেরিকা আমদানি করবে তার ক্রয় মূল্যই পড়ে যাবে 160 টাকা, রাইট? এর ফলে হচ্ছে কি, অন্যান্য যে সমস্ত দেশের পণ্যের উপরে ট্যারিফ কম আছে, যেমন বাংলাদেশের উপরে যদি 20% থাকে, তাহলে বাংলাদেশি পণ্য তাহলে আমেরিকার আমদানিকারক কত 120 টাকায় কিনবে না, যেখানে নাকি ভারত থেকে কিনতে গেলে 160 টাকা পড়ে যাবে। তো এইটা তো অবশ্যই আমেরিকাতে ভারতীয় পণ্য মার খাবে এবং বাংলাদেশের পণ্য কিন্তু সেখানে বাজার পাবে, এটাই। তো যেহেতু ভারতীয় পণ্য আমেরিকার মার্কেটে মার খাবে এবং ভারতীয় ব্যবসায়ীরা মানে লসে পড়বে, তাদের কলকারখানা বন্ধ হবে, হাজারে হাজারে লাখে লাখে লোক হয়তো বেকার হবে, এই ধরনের একটা বিষয় যখন ঘটতে যাচ্ছে বা যাচ্ছিল বা সম্ভাবনা তৈরি হয়েছিল, তখনই ঠিক বাংলাদেশে যে মিডিয়া তাদের উচ্ছ্বাস আমরা দেখছি। কারণ ভারতের ক্ষতি হচ্ছে, সাধারণ জনগণ তো বটেই, একই সঙ্গে যে মিডিয়াগুলো আছে তারা তো অত্যন্ত উচ্ছ্বাস সহকারে খবরগুলো প্রচার করছে, তাই না? এগুলো কিন্তু আমার নজরে পড়ছে। আমি ভাবছিলাম যে এটা নিয়ে আরও আগে ভিডিও করব, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বেশ ব্যস্ত থাকার কারণে আর অনেকটা কী বলা যায়, এখন আর ভিডিও বানানোর আগ্রহ অনেকটাই হারিয়ে ফেলার কারণে এটা আমি অ্যাড্রেস করিনি। কিন্তু অবশেষে চিন্তা করলাম যে এটা অ্যাড্রেস করা উচিত। যারা নাকি আনন্দের আতিশয্যে লাফালাফি করছে, তাহলে তারা না বুঝে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফালাফি করছে। কেন এই কথাটা বললাম? এই যে শুল্ক বাড়াবাড়ি, মানে শুল্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে বাড়াবাড়ি করছে না, এটা আমেরিকাকে সামনে এগিয়ে দেয়া তো দূরের কথা, তারা যে নতুন একটা কি কলোনিয়ালিজম অনেকটা বলা যায়, বা কলোনি চালু করছিল গোটা পৃথিবীব্যাপী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, বিশেষ করে তাদের যে মার্কিন ডলারকে কেন্দ্র করে। এবং সত্য কথা বলতে কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গত 80-90 বছর ধরে তারাই তো গোটা পৃথিবীতে রাজত্ব করছে, এটাই তো রাইট। শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী হিসাবে ওই যে সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব ছিল, তো ওই 1990 সালে তো তারও পতন ঘটানোর পর আমেরিকায় বস্তুত গোটা পৃথিবীতে একচ্ছত্র রাজত্ব শুরু করে, এবং তার রাজত্বের প্রধান অস্ত্র ছিল তাদের ডলার। এবং এই ডলার দিয়ে তারা বস্তুত প্রত্যেকটা দেশকে নাস্তানাবুদ করত। অর্থাৎ যেহেতু আন্তর্জাতিক বিনিময় মাধ্যম ডলার সর্বজন গ্রাহ্য হলো, সর্বরাষ্ট্রীয় কর্তৃক গ্রাহ্য হলো, এবং বিশেষ করে এখানে সৌদি আরব একটা বিশাল ভূমিকা পালন করে। এই যে সৌদি আরবের সাথে অলওয়েজ আমেরিকার যে ভালো সম্পর্ক, যদিও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এটা খুবই পিকুলিয়ার মনে হয়, তাই না? কারণ সৌদি আরব সেখানে ইসলামের পত্তন, নবীর আবির্ভাব, এবং ইসলামের বিধান হলো ওই যে ইহুদিন ছাড়া কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এটাই তো কোর প্রিন্সিপাল। কিন্তু আমরা খেয়াল করলাম যে বিগত অন্তত মিনিমাম 50 বছরেরও বেশি ধরে এই সৌদি আরবের সাথে এই আমেরিকা অর্থাৎ ইহুদিন ছাড়াদের যে দুর্দান্ত সম্পর্ক, এটা পৃথিবীর যে কোনো দেশের মধ্যকার সম্পর্ককে এক্সেল করে যায়।
তো এটা কিভাবে সম্ভব? বাংলাদেশের মুমিন মুসলমানরা কখন এই বিষয়গুলো কি ভাবছে? যাই হোক, ঘটনা হচ্ছে 1973 সালের দিকে। হ্যাঁ, 1973 সালের দিকে সম্ভবত তখন নিক্সন প্রেসিডেন্ট ছিলেন। ওই সময় কিন্তু এই আমেরিকা এই সৌদি আরবের সঙ্গে একটা চুক্তি করে। সেই চুক্তিটা কি? চুক্তিটা হচ্ছে যে দেখো, সৌদি আরব এবং তাদের রাজ পরিবারকে বললো যে আমরা তোমাদের নিরাপত্তা দেব, যেহেতু তোমরা একটা অগণতান্ত্রিক দেশ, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, তোমাদের উপরে নানা রকম বিদ্রোহ টিদ্রোহ হতে পারে, তো ঠিক আছে আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব, অস্ত্রপাতি দেব, আমাদের সৈন্য সামন্ত নিয়ে তোমাদেরকে পাহারা দেবো, বাট তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে তোমাদের যে তেল, অর্থাৎ খনিজ তেল আর কি, এইটা বিক্রি করতে হবে ডলারে। অর্থাৎ যে কেউই এইটা তোমাদের দেশের থেকে কিনুক না কেন, সে কিন্তু ডলারে কিনতে বাধ্য হবে। এটা হলো 1973 সালের কাহিনী। চিন্তা করে দেখেন যে এটাই ছিল আমেরিকার উত্থানের সবচেয়ে বড় অস্ত্র। অর্থাৎ গোটা পৃথিবীতে একচ্ছত্র রাজত্ব করার এটাই ছিল তাদের মোক্ষম অস্ত্র। কীরকম? মনে করেন বাংলাদেশের তেল লাগবে সৌদি আরব থেকে, রাইট? তো তেল কিনতে গেলে সৌদি আরব তো আর বাংলা টাকা দিলে তো তেল দিবে না, এমনকি সৌদি আরবের রিয়াল দিলেও তেল দিবে না। কি দিতে হবে? ডলার দিতে হবে। তো বাংলাদেশ ডলার পাবে কোথায়? তখন বাংলাদেশকে কী করতে হবে? বাংলাদেশ যা মানে উৎপাদন করে, যেমন ধরেন যে পোশাক উৎপাদন করে, চিংড়ি ইত্যাদি ইত্যাদি, মাছ, আরও অন্যান্য যে সমস্ত উৎপাদন করে, তাহলে এরা কি করবে? বাধ্য হয়ে আমেরিকার মার্কেটে সেখানে বিক্রি করতে বাধ্য হবে, রাইট? আর আমেরিকার লোকজন এই সমস্ত কাপড় চোপড় তৈরি করে, যে গার্মেন্টস ফ্যাক্টরি এই সমস্ত তাদের দেশে দেয়া, তারা এটা অনেকটা কী মনে করলো? অপচয় মনে করলো, বা এটা ছোটোখাটো ব্যাপার। এবং তারা এই কারণে এটাকে ছোটোখাটো ব্যাপার মনে করলো কারণ তাদের দেশের শ্রম মূল্য অনেক বেশি, রাইট? বাংলাদেশের মানুষের শ্রম মূল্য কম, তো এখানে মানুষজন ওই পোশাক তৈরি করবে, বা মনে করেন বাগদা গলদা চিংড়ি উৎপাদন করবে কষ্ট করে, আমেরিকাতে কিন্তু সেগুলো রপ্তানি করবে। চিন্তা করে দেখেন, এটা ছিল খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমেরিকা স্রেফ তাদের কাগজে ডলার দিয়ে কিন্তু বাংলাদেশের এই কষ্টার্জিত পণ্যগুলো তারা কিন্তু ফ্রি, অনেকটা কী বলা যায় আমার দৃষ্টিতে ফ্রি অফ কস্ট। এটা হলো নিও যে সাম্রাজ্যবাদী, অর্থাৎ নয়া সাম্রাজ্যবাদী একটা জিনিস। অতীতে যেমন বিভিন্ন সাম্রাজ্য তারা ডাইরেক্টলি অন্যদের দখল করে ধন সম্পদ লুণ্ঠন করতো, শোষণ করতো। আমেরিকা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন একটা সিস্টেম তৈরি করলো যে কোনো দেশকে ডাইরেক্টলি তারা দখল করবে না, বাট ওই সমস্ত দেশ তারা স্বেচ্ছায় আমেরিকাকে গিয়ে বলবে যে আমার যা ধন সম্পদ আছে তুমি নাও, তুমি নাও। তো বাংলাদেশের আছে জনসম্পদ, তারপরে অল্প মূল্যের শ্রমশক্তি, এগুলো দিয়ে তারা যা উৎপাদন করে, এইবার আমেরিকাকে গিয়ে কি তারা বলা বলি করলো যে নাও নাও নাও। এবং মজার ব্যাপার হচ্ছে এই নাও নাও এইটা তো খালি বাংলাদেশ একা করবে না, পৃথিবীর অন্যান্য দেশেও করবে, কারণ তাদেরও তো তেল কিনতে হবে সৌদি আরব থেকে, রাইট? বা আরব দেশ থেকে। তখন হবে কি, অন্যান্য অনেক দেশও তো ওই গার্মেন্টস পণ্য উৎপাদন করে, তাই না? তো তাদের সাথে আমাদের কম্পিট করতে হবে না। দেখেন, বাংলাদেশ এবং অন্যান্য দেশ তারা তাদের কষ্টার্জিত উৎপাদিত পণ্য আমেরিকাতে ঢুকাবে, সেখানেও কিন্তু আমেরিকার আনুকূল্য লাগবে। কীরকম? অন্যান্য দেশও তো ঢুকাতে চায়, তো সেইখানে আমেরিকার আনুকূল্য বাংলাদেশের প্রতি থাকতে হবে না। তখন কি কোটা সুবিধা থাকবে, তারপরে জিরো ট্যারিফ থাকবে, ইত্যাদি ইত্যাদি সুযোগ সুবিধাগুলো দিতে হবে না। বাংলাদেশ তার কষ্টার্জিত পণ্যগুলো আমেরিকার লোকদেরকে ফ্রি অফ কস্ট খাওয়াবে, তাও বা তাদের আনুকূল্য লাগবে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যেটা আমি বলছিলাম যে এরপরে এই যে সৌদি আরব থেকে এই মানে আমেরিকা যখন এই যে পণ্য রপ্তানি করলো, তখন বাংলাদেশ কিছু ডলার পাইলো, এবং এরপরে সেই ডলার দিয়ে কিন্তু ওই যে সৌদি আরব থেকে তেল কিনতে হলো, রাইট? কি অদ্ভুত ব্যাপার। সারা পৃথিবীর প্রত্যেকটা দেশেরই তেল লাগে, আর সব দেশের তেল অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল আরব দেশগুলোতে। ব্যাস, আমেরিকা তো এই বন্দোবস্ত করলো, এবং এরপরে হচ্ছে সারা পৃথিবীতে ডলার একচ্ছত্র রাজত্ব শুরু করলো। এবং এটাই ছিল নতুন সাম্রাজ্যবাদী চিন্তার বা নতুন সাম্রাজ্যবাদী দর্শনের বাস্তব প্রয়োগ, এবং এটা করেই গোটা পৃথিবীতে আমেরিকা বহু বছর রাজত্ব করছে। ক্লিয়ার? এইটাকে চ্যালেঞ্জ করার জন্যে এই যে ভারত, চায়না, তারপরে এই যে রাশিয়া, তারপরে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, এরা যে ব্রিক্স গঠন করছে বেশ কিছু বছর ধরে, বস্তুতে ডলারের সাম্রাজ্য বা আধিপত্যকে খর্ব করার জন্য এরা ওই যে নতুন কারেন্সি তারা চালু করবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদের গতিধারাটা শনৈ ছিল। কারণ হচ্ছে
এরা যতই বলুক আমরা ব্রিক্স কারেন্সি মার্কেটে আনবো, এনে ব্যবসা বাণিজ্য করবো, কিন্তু আসলে জিনিসটা অত ইজি না। কারণ এই আমেরিকান ডলার ভিত্তিক যে একটা অর্থনৈতিক সিস্টেম অলরেডি দাঁড়িয়ে আছে, যার উপরে ভিত্তি করে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য হয়, বহু বড় বড় শিল্প ইন্ডাস্ট্রি অলরেডি প্রতিষ্ঠিত। হঠাৎ করে যদি আমেরিকার বাজারে এই চায়না বা ভারত এরা যদি পণ্য রপ্তানি বন্ধ করে, তাহলে এদের প্রত্যেকটা দেশের আভ্যন্তরীণ অর্থনীতিতে বিশাল একটা ধাক্কা হবে। কারণ আমেরিকায় যে পণ্য রপ্তানি করে তার প্রেক্ষিতে যে ডলার, ধরুন ভারতের কথাই যদি বলি, তারা প্রায় 80 বিলিয়ন ডলারের মতো পণ্য আমেরিকাতে রপ্তানি করে। তো এই 80 বিলিয়ন ডলার দিয়ে তারা কী করে? অন্যান্য দেশ থেকে নানা পণ্য কিনতে পারে না। এখন হঠাৎ করে তারা যদি বলে যে ঠিক আছে, বা যদি বাধ্য হয়, এই যে ট্যারিফ ধার্য করছে, এখন ভারত থেকে হয়তো পণ্য রপ্তানি আমেরিকাতে করতে পারলো না, তাহলে এই যে 80 বিলিয়ন ডলার কি তাহলে ঘাটতি থাকলো না? এখন এই ঘাটতি থাকলে এই ভারত অন্য দেশ থেকে কোনো পণ্য নিতে গেলে তাহলে কিভাবে কিনবে? ওই সেই দেশ যদি ডলার ছাড়া মাল না দিতে চায়, তাহলে এই যে সিস্টেম একটা অলরেডি দাঁড়িয়ে আছে, হুট করে ওই যে ব্রিক্স কারেন্সি যদি চালু করা হয় বা চালু করতে যাওয়া হয়, সেটা অত সহজে কাজ করবে না, করতে হবে আস্তে আস্তে, তাই না? অর্থাৎ এর নিজস্ব একটা ভিত্তি তৈরি করতে হবে। অর্থাৎ ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে যে বাণিজ্যের আদান প্রদানগুলো ঘটে, অন্তত অ্যাটলিস্ট সেই দেশগুলোর মধ্যে যাতে ব্রিক্স কারেন্সি অথবা তাদের নিজস্ব কোনো মুদ্রা দিয়ে যদি এইগুলা লেনদেন করা হয়, তাহলে এখানে ডলারের চাহিদা অনেকটাই কমে যায়। কিন্তু সেখানেও সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই ব্রিক্সভুক্ত দেশগুলো অধিকাংশ হলো রপ্তানি নির্ভর। যেমন ধরেন যে চায়না অথবা ভারত অথবা ব্রাজিল অথবা দক্ষিণ আফ্রিকা, এগুলো কিন্তু রপ্তানি নির্ভর। অর্থাৎ এরা নিজেদের মধ্যে ব্যাপক ভিত্তিক ব্যবসা বাণিজ্য বা পণ্য আমদানি রপ্তানি করে না, আর যদি করেও সেটাও একপাক্ষিক। যেমন ভারত আর চায়নার কথা যদি আমি বলি, ভারত যে পরিমাণ পণ্য চায়না থেকে আমদানি করে, চায়না কিন্তু তার অর্ধেক পণ্য কিন্তু ভারত থেকে আমদানি করে না। তো তাহলে এখানে ব্রিক্স কারেন্সি দিয়ে যদি লেনদেন করতে যায়ও, তাহলে ধরেন যে পরিমাণ পণ্য ভারত এই চায়নায় রপ্তানি করে এবং করে ব্রিক্স কারেন্সি পাইল, কিন্তু তার যদি দ্বিগুণ পণ্য চায়না ভারতে রপ্তানি করে, ভারত তো তখন এক্সট্রা যে ব্রিক্স কারেন্সি দিয়ে যে করতে হবে, সেগুলো তো তারা পাবে না, তাই না? অর্থাৎ অন্য কথায় ব্রিক্সভুক্ত দেশগুলো রপ্তানি নির্ভর হওয়াতে এরা ইচ্ছা করলো যে হঠাৎ করে এরা ব্রিক্স সিস্টেমে নতুন করে যে কোনো মুদ্রা চালু করে নিজেরা ব্যবসা বাণিজ্য করবে, এটা সম্ভব না। কিন্তু কারণ ওই যে ডলার সিস্টেমে এমন একটা গোটা পৃথিবীতে সিস্টেম তৈরি হয়ে আছে, যেখানে রপ্তানি নির্ভর হোক আর আমদানি নির্ভর হোক, কিছু যায় না, সেটা দিয়ে কিন্তু কাজ করা যায়। বাট এই সুযোগে আমেরিকা তো নানা রকম এই যে ক্যালকিসিংয়ে করে যাচ্ছে। যেমন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই যে ট্যারিফ দিয়ে নানা রকম ঝামেলা পাকাছে, তাই না? তো এটা তো পৃথিবীর বিভিন্ন দেশের উপরে বা দেশের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করার মতো। ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে ভারত তোমার পণ্য আমার দেশে ঢুকতে গেলে এত ট্যারিফ দিতে হবে, কিন্তু যদি কন্ডিশন দেয় তুমি রাশিয়া থেকে তেল যদি কেন আরও বেশি ট্যারিফ দেবো, তো এটা কি একটা দেশের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না? তো ভারতের মতো একটা দেশ, এটা কি বাংলাদেশ নাকি যে ডোনাল্ড ট্রাম্প বললো আর ভারত গিয়ে যে বস যা বলেন তাই করব? না, তাদেরও তো একটা জাতীয়তা বোধ আছে, তাদের তো একটা অহংবোধ আছে। তারাও পৃথিবীতে একদিন মাথা তুলে একটা উন্নত দেশ হিসেবে দাঁড়াতে চায়। তাদের বিশাল অর্থনীতি, বিশাল জনশক্তি, বিশাল দেশ, রাইট? তারাও তো স্বপ্ন দেখে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলল আর সাথে সাথে গিয়ে হাত জোড় করে সেখানে কাচুমাচু করবে, এরকম তো না। তো যে জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছি, ভারত তো এইগুলো পাত্তা দেয় নাই। যদিও তাদের হয়তো ভবিষ্যতে বা আগামী 2-1 বছরের মধ্যে অনেক ক্ষতি হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও বুঝতে হবে যে ভারতের বিশাল বাজার এবং তারা যে পণ্য আমেরিকাতে রপ্তানি করতে পারবে না, সেটা কিন্তু ভারতের নিজস্ব বাজারেও অনেকগুলো হয়তো চালাতে পারবে। হ্যাঁ, কিন্তু তারপরেও ক্ষতি হবে। কিন্তু যেটা হচ্ছে, এর ফলে এই আমেরিকার এই আচরণের কারণে, ডোনাল্ড ট্রাম্পের এই আচরণের কারণে এবার ব্রিক্সভুক্ত দেশগুলো কিন্তু আদা জল খেয়ে লাগবে, যেটা কিন্তু অলরেডি লাগছেও, যে অ্যাট এনি কস্ট এখন তারা কিন্তু এই আমেরিকার এই ধরনের যে ফাঁদ, এই ফাঁদ থেকে তারা মুক্ত হবেই, অর্থাৎ ডলারের থেকে তারা বের হবেই। এবং এই জন্যে কিন্তু এরা তোড়জোড় অনেক বেশি করছে, যার ফলাফল আমরা দেখি ভারতের সাথে চায়নার কিন্তু সম্পর্ক অনেকটাই তিক্ত, তাই না? এই ডোনাল্ড ট্রাম্পের কারণে এই তিক্ততা ভুলে এখন এরা পাশাপাশি চলে আসার চেষ্টা করছে এবং অনেকটাই সফল।
এবং এরা বুঝতে পারছে এরা যদি পাশাপাশি না আসে তাহলে আমেরিকার এই প্রভুত্ব তাদেরকে মানতে হবে। এবং চীনও পরাশক্তি হতে চায়, ওদিকে রাশিয়া তারা তো অতীতে পরাশক্তি ছিল, এখন তাদের অবস্থান চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা তো পুতিন মানতে রাজি না, তারা আবারও মাথা ছাড়া দিয়ে উঠতে চায়। আমেরিকার মাতবাড়ি তো তাদেরও সহ্য না, আর ভারত তারাও উঠতি শক্তি, তারাও চাচ্ছে নিজস্ব স্বকীয়তা। অর্থাৎ যে ব্রিক্স হয়তো আস্তে আস্তে চলতো, এরা যে চিন্তা ভাবনা করছিল সেটা বাস্তবায়িত হতো, যদি হতেও বহু সময় লাগতো, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই কর্মকাণ্ডের ফলে এখন কিন্তু এই যে চায়না ভারত এরা নিজস্ব বিবাদ বিসম্বাদ ভুলে এরা একত্রিত হয়ে রাশিয়ার সঙ্গে ব্রাজিল তারপর দক্ষিণ আফ্রিকা একত্রিত হয়ে অন্তত অ্যাটলিস্ট এদের মধ্যে কিন্তু এই যে ব্রিক্স কারেন্সি দিয়ে বা তাদের নিজস্ব মুদ্রা দিয়ে কিন্তু এখন পণ্যের মূল্য পরিশোধ করার একটা আমার ধারণা অলরেডি শুরু হয়ে গেছে। আর যদি নাও হয় তো দেখবেন যে আগামী 6 মাসের মধ্যে এটা পুরোপুরি চালু হয়ে যাবে। ফলাফল আমেরিকান ডলারের কি চাহিদা কমে যাওয়া, রাইট? আর আমেরিকান ডলারের চাহিদা কমে যাওয়ার মানে কি ডলারের দরপতন ঘটবে, রাইট? এবং তখন আর একটা ঘটনা ঘটবে, যে সমস্ত দেশ এই আমেরিকাতে ডলার জমা করে রাখছে তারা কিন্তু তখন তাড়াতাড়ি ডলার বিক্রি করে দিয়ে তারা কিন্তু আমেরিকার থেকে বের হয়ে আসতে চাইবে, অর্থাৎ যে বিনিয়োগটা তারা আমেরিকাতে করছিল সেইগুলো থেকে বের হয়ে আসতে চাইবে। কারণ ডলারের মূল্যমান যদি পড়ে যেতে থাকে তখন তো যারা আমেরিকায় যাদের নাকি ওই যে ফরেন কারেন্সি রিজার্ভগুলো আছে তো তারা তখন কি করবে, তারা তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে লস কমানোর চেষ্টা করবে না? যখনই সেই কাজটা করবে ডলারের পতন কিন্তু আরও বেশি করে কিন্তু শুরু হবে। আর তখন কিন্তু এই যে ট্যারিফ জিরো করে দিলেও তখন যদি ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর বিভিন্ন দেশের পণ্যের উপরে ট্যারিফ যদি জিরো করে দিতে যায় এমন একটা সময় আসতে পারে যে পৃথিবীর কোনো দেশ আমেরিকার কাছে পণ্য তারা জিরো ট্যারিফে বিক্রি করবে না, কারণ তখন তো ডলারের চাহিদা যাবে কমে। তো এরা চিন্তা করবে আমি আমেরিকার পণ্য বিক্রি করে আমার লাভ কী, ওই ডলার দিয়ে আমার ফায়দা কী? কারণ চায়না যদি বলে যে আমার দেশ থেকে মাল কিনতে গেলে আমি ডলার নেব না, আমার ব্রিক্স কারেন্সি দিতে হবে, নতুবা আমার যে ইউয়ান কারেন্সি আছে ওইটা দিতে হবে, তো তখন এরা কি আমেরিকা আর যেমন বাংলাদেশের কথাই আমরা যদি ধরি, বাংলাদেশে তো তখন আমেরিকা পণ্য রপ্তানি করতে চাইবে না, কারণ বাংলাদেশ বিপুল পরিমাণ পণ্য চায়না থেকে আনে না। চায়না যদি ধাপ করে বলে যে হে বাংলাদেশ তোমরা যে মাল আমাদের দেশ থেকে কেনো এইটার মূল্য এখন ডলারে দিলে হবে না, এটা আমাদের ব্রিক্স কারেন্সি আছে অথবা আমাদের যে নিজস্ব ইউয়ান কারেন্সি আছে সেটাতে পেমেন্ট করো, তো তখন কী হবে বাংলাদেশ, তখন আমেরিকা যদি বাংলাদেশকে বলে যে তোমার পণ্য ফ্রি অফ কস্ট বাংলাদেশ ওই আমেরিকায় পাঠাও, বাংলাদেশে তাও পাঠাবে নাকি? পাঠাবে। আমি আসলে যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের মানুষ যতই ভারতের এই বিপদের মানে খবর পেয়ে লাফালাফি করছে না, খুব উল্লাস করছে যে এইবার ভারত ধ্বংস হয়ে যাবে, রাইট? বিষয়টা আসলে তা না। ডোনাল্ড ট্রাম্প বস্তুতে এমন কর্মকাণ্ড করছে যার ফলে হচ্ছে কি পৃথিবীর বাইরের দেশগুলো এখন বিশেষ করে ব্রিক্স দেশগুলো এখন ভয়ঙ্কর রকমভাবে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে এবং অলরেডি হবেও, এবং আমেরিকাকে চ্যালেঞ্জ করবে। এবং আমেরিকার যে এই যে নিও সাম্রাজ্যবাদী যে সিস্টেম ডলার ভিত্তিক এইটার পতন কিন্তু আগামী 5 থেকে 10 বছরের মধ্যে একেবারে আমার ধারণা পুরো ধসে পড়বে। আমার কাছে এটাই মনে হয়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বস্তুত যা ভাবছিল যে আমেরিকা ফার্স্ট করে সে এরকম ট্যারিফ টুরিফ বসিয়ে দিয়ে একটা ভজঘট শুরু করবে এবং তাদের আধিপত্য বজায় রাখবে, কিন্তু এটা বুমেরাং হবে, হতে বাধ্য। এইটা আজকে থেকে 25-30 বছর আগেকার পৃথিবী না। তখন পৃথিবীতে উন্নত রাষ্ট্র বলতে সবচেয়ে বেশি উন্নত এবং শক্তিশালী রাষ্ট্র বলতে আমরা আমেরিকাকেই বুঝতাম, কিন্তু বর্তমানে বিষয়টা তো অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই না? আজকে থেকে 20 বছরের ওই চায়না বা 20 বছর আগেকার ভারত কি এক? না। 20 বছর আগেকার রাশিয়া কি এক? না। এরা বিশেষ করে চায়না বা ভারতের তো অনেক দূর অগ্রসর হয়ে গেছে, রাইট? এদেরকে এই ধরনের মানে হুমকি ধামকি দিলে এরা কি আমেরিকার সাথে গিয়ে সমঝোতা করবে? কখনোই করবে না। এই যে ভারত কখনোই কি সমঝোতা করার জন্য চেষ্টা করছে? হ্যাঁ, হয়তো কূটনৈতিকভাবে বলছে আসো আলাপ আলোচনা করি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলেই একমাত্র সমঝোতা হবে। সেখানে তো ভারত একেবারে প্রকাশ্যে বলে দিয়েছে আমরা কার কাছ থেকে তেল কিনবো বা না কিনবো এটা আমাদের ব্যাপার, এখানে অন্য কেউ বলে দিলে সেটা শুনতে হবে, এইটা আমরা মানতে বাধ্য না। অথচ আজকে থেকে 25-30 বছর আগে যদি এই ধরনের ঘটনা ঘটতো, সুর করে ভারত কিন্তু ওই আমেরিকার পদতলে গিয়ে লুটিয়ে পড়তো, বুঝছেন? কিন্তু সেই দিন তো আর এখন আর নাই। তো এটাই আমার বক্তব্য ছিল। ধন্যবাদ।